নির্বাচন কমিশন এখনো নির্বাহী বিভাগের আজ্ঞাবহ, বললেন সংস্কার কমিশন প্রধান। ইসির সঙ্গে অবস্থান সাংঘর্ষিক না হওয়ার আশা সানাউল্লাহ। জুলাই গণহত্যায় পরোয়ানাভুক্তদের গ্রেফতারে পুলিশের গড়িমসিতে ট্রাইব্যুনালের ক্ষোভ, গাফলতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ। প্রথমবারের মতো 3 পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। বাদ মাগরিব প্রথম ধাপ শুরু, তুরাগ তীরে মুসল্লিদের ঢল, সতর্ক আইন শৃঙ্খলার বাহিনী। এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ 7 দাবিতে তিতুমির শিক্ষার্থীদের সড়ক অবরোধ, চাকরি ফিরে পেতে রাজপথে সাবেক পুলিশ সদস্য। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। নির্বাচন কমিশন এখনো নির্বাহী বিভাগের আজ্ঞাবহ বলে মন্তব্য করলেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। এ সময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়াকে অসাংবিধানিক উল্লেখ করে এটি বাতিলের আহ্বান জানান তিনি। আর মূল্যস্ফীতির চাপ, দুর্নীতি সহ আমলাতান্ত্রিক জটিলতা এখনো বন্ধ হয়নি জানিয়ে বিভিন্ন মেয়াদে পরিকল্পনার তাগিদ দেন সুশীল সমাজের প্রতিনিধিরা। দুপুরে বিআইআইএসএস অডিটোরিয়ামে এক সংলাপে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর পুরনো এলিফ্যান্ট রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিআইআইএসএস মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, সাংবিধানিক প্রতিষ্ঠান শীর্ষক আলোচনায় অংশ নেন শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের যে ট্রাস্ট, সেই জিনিসটা কমে যাচ্ছে। এতে বক্তারা বলেন, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার নয়, পুনর্গঠন জরুরি। বাংলাদেশের মানুষের মানসিকতা বদলেছে, না বদলালে 1600 মানুষ এভাবে গুলি সবে দাঁড়াতো না, 30,000-এর উপরে গুরুতর আহত হতো না। গণতান্ত্রিক পুনর্গঠন প্রক্রিয়ার নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার যদি দেয়, তাহলে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কর্তৃত্ব কতটুকু? রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব না রাখা, মনোজগতের পরিবর্তন সহ সমস্যার কেন্দ্র থেকেই সংস্কার করার পক্ষে মত দেন বক্তারা। সরকারি প্রতিষ্ঠানে যে একটা সেবা বলে যে একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটাই কিন্তু অবর্তমান, আগেও ছিল, এখনো খুব একটা উন্নতি হয়নি। দৈনন্দিন রাজনৈতিক ব্যবস্থাপনা, যেই রাজনৈতিক আমরা যে কালচার দেখি, নির্বাচনের কালচার দেখি, এখানে কি সত্যিকার অর্থে যোগ্য, শিক্ষিত, যিনি আসলে সত্যি কথা কিছু কন্ট্রিবিউট করতে পারবেন, এই জাতীয় লোকের কোনো জায়গা আছে? এতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্নীতির কারণ দলবাজ ও পক্ষপাতিত্ব। যেই পদ্ধতিতে আমরা নিয়োগ দিয়েছি, সেই পদ্ধতি একটা বড় কারণ যে এই সব দলবাজ, পক্ষপাতদুষ্ট এবং অনেক ক্ষেত্রেই যে তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন আছে, তারা এই সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বসছে এবং তার একটা বড় উদাহরণ আমাদের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এখনো স্বাধীন নয় বলেও মন্তব্য করেন তিনি। বর্তমানে নির্বাচন কমিশন যে বিদ্যমান আইন অনুযায়ী তারা সম্পূর্ণরূপে নির্বাহী বিভাগের উপর নির্ভরশীল, নির্বাহী বিভাগের আজ্ঞাবহ। যেমন তারা যে কোনো যে বাজেটের যে কোনো প্রস্তাবনা দেবে, সেটা যাবে সেই অর্থ মন্ত্রণালয়ের শেষ কথা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশে নিজেদের আপত্তি সরকারকে অবহিত করা হবে বলে জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ বিষয়ে কমিশনারের সঙ্গে ইসির অবস্থান সাংঘর্ষিক হবে না বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচন ভবনে তৃতীয় কমিশন বৈঠক শেষে এ কথা জানান কমিশনার। এ সময় সীমানা নির্ধারণ ও প্রবাসী ভোটার সহ আরও কটি বিষয় পর্যালোচনা করতে কমিটি গঠনের কথাও জানান তিনি। এম আর আসাদের রিপোর্ট। বৃহস্পতিবার বেলা 11টার পর নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠকে বসেন সিইসি সহ অন্যান্য কমিশনাররা। দায়িত্ব গ্রহণের পর এটি কমিশনের তৃতীয় বৈঠক। 4 ঘণ্টার বৈঠকে প্রায় 12টির বেশি ইস্যুতে কথা বলেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, সেনাবাহিনীর মাধ্যমে এনআইডির জন্য ব্ল্যাঙ্ক কার্ড পাওয়া যাবে। এছাড়া ডিআরএস, প্যানেল, আইনজীবী হালনাগাদ, পর্যবেক্ষক নীতিমালা সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করতে সংশ্লিষ্ট কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2023 এবং গাইডলাইন্স ফর ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভার্স এন্ড মিডিয়া, ফরেন মিডিয়া, এটা সংশ্লিষ্ট কমিটিতে
পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনে বিদ্যমান প্যানেল আইনজীবী তালিকা হালনাগাদকরণ এবং বিদ্যমান সম্মানী এবং ফি কাঠামো পর্যালোচনা। প্রবাসীদের ভোটার করা ও নির্বাচনী সীমানা নির্ধারণের বিষয়েও নতুন সিদ্ধান্ত জানান ইসি সানাউল্লাহ। ইন্টারন্যাশনাল প্র্যাকটিস এবং আমাদের বাস্তবতায় 3টি সম্ভাব্য পদ্ধতি আমাদের সামনে আছে। একটি বর্তমানে যেটা আছে পোস্টাল ব্যালট, প্রক্সি ভোটিং এর বিধান বিভিন্ন দেশে আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন। আর থার্ড অপশন হচ্ছে ডিজিটাল বা অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা। আমাদের কাছে এই মুহূর্তে 41টি আসনে ইতোমধ্যে 248টি আবেদন জমা পড়েছে, সীমানা সংক্রান্ত বিভিন্ন ধরনের আবেদন। জিওগ্রাফিও দেখতে হবে, আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে। আমরা এই 3টি বিষয়কে সন্নিবেশ করেই এই প্রভিশনটা করার জন্য সাজেস্ট করছি। বলেন সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশ নিয়ে ইসির আপত্তি সরকারকে জানানোর কথাও। না, আমরা সেভাবে দেখছি না। আমরা তো একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আছি ভাই। আমরা স্বাভাবিকভাবে ভাবছি কেন? এটা তো একটা ন্যাশনাল ডিমান্ড সংস্কারটা, আমরা তো তার বাইরে নই। এর আগে সকালে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সুষ্ঠু নির্বাচনে কমিশনকে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন। Engaging in areas of potential future support. MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের গড়িমসিতে ক্ষোভ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের গ্রেফতারে গাফলতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ডেথ রেফারেন্সের আদেশ দেওয়া হবে 5 ফেব্রুয়ারি। বিস্তারিত কাজী পাপুর রিপোর্টে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় এখন পর্যন্ত 109 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে গ্রেফতার হয়েছে মাত্র 35 জন। প্রসিকিউশনের কাছে এ তথ্য জানার পর সরকার ও রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে আইজির বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন আদালত। স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে আদালত বলেন, ট্রাইব্যুনাল তামাশা করতে বসেনি, তবে এই বিষয়ে মুখ খোলেননি প্রসিকিউটরদের কেউই। সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয় না, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো যে কেন গ্রেপ্তার হয়নি এই বিষয়টা বলবো। গত বছরের 19 জুলাই কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যা মামলার 2 আসামি পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি। ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য 2 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করে 6 এপ্রিল দিন ধার্য করেছে। শুনানি শেষে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় নতুন করে 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। 3 জনের বিরুদ্ধে জারি হয়েছে এটা ঠিক, তবে কোন ঘটনা এবং কাদের বিরুদ্ধে এটা আপনাদেরকে বলবো না। ঘটনাটা যখন বলবো তখন আপনাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে কার গ্রেফতারি পরোয়ানা আমরা চেয়েছি বা চাইতে পারি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। আগামী 5 ফেব্রুয়ারি এই বিষয়ে রায় ঘোষণা করবেন হাইকোর্ট। দিস জাজমেন্ট ওয়াজ প্রনাউন্সড টু প্লিজ সামওয়ান। আদালত যিনি প্রনাউন্স করেছেন তিনি আইনকে তোয়াক্কা করেননি, তিনি প্রচলিত নিয়মকে তোয়াক্কা করেননি, এবং যে সেকশনে উনি ফাঁসি দিয়েছেন ইতিপূর্বে এই সেকশন কেউ ইউজও করে না এই ধরনের মামলা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনা যে নরক সৃষ্টি করেছিলেন তা ফিরে পেতে আবারও মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকারের ঢিলে ঢালা মনোভাবের কারণে আওয়ামী লীগের দোসররা আবার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেন তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিবন্ধী রিকশা চালক মামুনকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। যারা ছাত্র জনতাকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে তাদের গ্রেফতার করা হচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপির এই মুখপাত্র। নরক তৈরি করেছিলেন শেখ হাসিনা, সেই নরক আবার রচনা করার জন্য উনি ক্ষমতা ফিরে পেতে চান। এই জন্য আমরা বলেছি যে দোসররা বিভিন্ন জায়গায় আছে এবং কারাগার থেকেও মনে করছে অনেকে যে আমরা বোধহয় খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আবার সেই রাজত্ব ফিরে পাবো। ঢিলে ঢালা ভাবে সরকার পরিচালনা করার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীতে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশ বিদেশের মুসল্লিদের আগমনে মুখর হয়ে উঠেছে ইজতেমা মাঠ।
সার্বিক নিরাপত্তায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহ কাজ করছে র্যাব ও আনসার বাহিনী। আতিকুর রহমান আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। এবারই প্রথম 3 ধাপে আয়োজন করা হয়েছে বিশ্ব ইজতেমা। প্রথম ধাপের আয়োজনে যোগ দিতে দল বেঁধে তুরাগ তীরে জড়ো হয়েছেন দেশি বিদেশি মুসল্লিরা। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। প্রথম ধাপে 41টি জেলার শুরাই নেজামির মুসল্লিরা অংশ নিচ্ছেন। মুসল্লিদের উপস্থিতি এবং আরবি দিন গণনা অনুযায়ী একদিন আগেই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বলে জানান আয়োজকরা। সূর্যাস্তের পরপরই আরবির তারিখ পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ শুক্রবার দিন শুরু হয়ে যায়। সেই হিসাবে আজকে আমাদের বাদ মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে আমাদের এবারের ইজতেমার আনুষ্ঠানিকতা ইনশাআল্লাহ শুরু হবে। ইজতেমা ময়দানে ধর্মীয় বয়ান শোনার পাশাপাশি ইবাদত বন্দেগী ও জিকির আজকারে মশগুল থাকবেন মুসল্লিরা। নবীর সুন্নতের ইত্তেবা, বয়ান শুনে আমাদের কিছু হেদায়েত হবে, এই হলো উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য এসেছি। আল্লাহ বলে আমাকে উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আল্লাহ আমাকে সফল কাম করে। দিনের একটা দাওয়াত পুরো বিশ্বব্যাপী যেন ছড়িয়ে পড়ে। ইজতেমার সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছে পুলিশ, র্যাব, আনসার বাহিনী এবং আয়োজক কমিটির সদস্যরা। আমরা র্যাবের সাথে সমন্বয়ে মিটিং করেছি, ডিজিএফআই এনএসএফ এর সাথে সমন্বয়ে মিটিং করেছি, জেলা প্রশাসকের সাথে করেছি, সেনাবাহিনীর সাথে করেছি, ফায়ার সার্ভিসের সাথে করেছি, সবার সাথে মিটিং করে সমন্বয়ে মিটিং করে আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা সম্পন্ন করেছি। 2রা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব, আর 3রা ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় ধাপ, শেষ হবে 5 তারিখ। আর 14 তারিখ থেকে 16 ফেব্রুয়ারি তৃতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। আফরিন পপি, মোহনা সংবাদ। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ 7 দফা দাবিতে সরকারি তিতুমির কলেজের প্রধান ফটকের সামনে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। বুধবার বিকেল থেকে 10 শিক্ষার্থী আমরণ অনশনে অংশ নেয়। তাদের 3 জন আজ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এদিকে সমস্ত সমাধান রাজপথ থেকে আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। দীর্ঘ 28 বছরের আন্দোলনের আমরা মনে করি আজকেই শেষ দিন। আমরা আর তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য রাস্তায় নামতে চাই না। 7 দফা দাবিতে তিতুমির ঐক্যের আমরণ অনশন কর্মসূচির আজকের সর্বশেষ প্রেস ব্রিফিং মনে করি এটাই। 11টার সময় এই ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীরা এখানে মরতেছে, 18 ঘন্টা হয়ে যাওয়ার পরও কেউ দেখতে আসে নাই। দিনভর চাকরিচ্যুত পুলিশ সদস্যদের বিক্ষোভ শেষে চাকরিতে পুনর্বহালের দাবিতে রোববার সকালে ফের সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচির ডাক দেন। বিকেলে সচিবালয়ের মোড় সাংবাদিকদের এই কর্মসূচির কথা জানান চাকরিচ্যুত পুলিশ সদস্যদের প্রতিনিধিরা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরি পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন পুলিশ বাহিনীর এই সাবেক সদস্যরা। পুলিশ হেডকোয়ার্টারের সামনে থেকে সচিবালয় অভিমুখে রওনা দিলে পরে শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। এরপর সেখানেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সাবেক পুলিশ সদস্যরা জানান বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। আমাদের চাকরি আসলে রাজনৈতিক প্রতিহিংসায় ধরা যায়। আপনার যখন আমরা বিভিন্ন সরকারের অনৈতিক সিদ্ধান্ত আমরা মেনে নিই নাই, তখন আমাদেরকে বিভিন্ন ছোটোখাটো অপরাধে যেগুলোতে চাকরি যাওয়ার কথা না, এই ধরনের অপরাধে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। যারা চাকরিচ্যুত হয়েছে সবার চাকরি আমরা পূর্ণবহাল চাই। ভিকটিম পুলিশ পরিবারকে আমাদেরকে আশ্বাস দিল চাকরি দিবে বলে, আমরা বৈষম্য শিকার। হেডকোয়ার্টার আমাদেরকে আশ্বাস দিতে দেওয়া 5 মাস। যখন দেখলাম কোনো আমরা সুরাহা পাই না, তখন কালকে আমরা হেডকোয়ার্টার সামনে যাই। আমাদের হেডকোয়ার্টার আমাদেরকে যে কথা বলে তাতে নেওয়ার কোনো উপযোগী না, আইনি প্রক্রিয়া দেখায়। পরিবারের সদস্যদের নিয়ে চাকরি পুনর্বহালের দাবিতে আগামী রোববার সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচির ডাক দেন বিক্ষোভকারীরা। রবিবারের দিন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের কাছ থেকে, আইন উপদেষ্টার কাছ থেকে আমরা আমাদের এই যে চাকরি পুনর্বহালের আমাদের বৈধ দাবি আমরা যুক্তি তর্কে আইনগতভাবে আমরা প্রমাণ করেছিলাম। বিধায় আমাদের এই দাবি নিয়ে আবেদন দিতে বলেছিল হেডকোয়ার্টার, কিন্তু আমরা বুঝতে পারি নাই মিথ্যা আশ্বাসে আমাদেরকে জীবিত লাশ বানিয়ে রেখেছে। পারিবারিক ঝামেলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা কিংবা ডিউটিতে উপস্থিতি জটিলতার কারণে অনেকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেন চাকরি হারানো পুলিশ সদস্যরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
নকশা বহির্ভূত সব ভবন পর্যায়ক্রমে ভেঙে ফেলার কথা জানিয়েছেন রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান। রাজউকে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলা হবে বলেও জানান তিনি। নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন রাজউক চেয়ারম্যান। বিস্তারিত সুরাইয়া মুন্নির রিপোর্টে। নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। এতে নগরীকে বাসযোগ্য করতে কর্তৃপক্ষের বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা বলেন সাংবাদিকরা। ড্যাব বাস্তবায়ন নিয়ে নানান প্রশ্ন তোলেন তারা। অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীকে 8টি জনে ভাগ করে কাজ চলছে বলে জানান রাজউকের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিভিন্ন প্রতিবন্ধকতা মানে আসলে প্রতিরোধ কমিটি আর বাস্তবায়ন কমিটি অনেক গন্ডগোল, স্থানীয় অনেক প্রতিরোধের কারণে আমাদের প্রকল্পে অনেক ডিলে হয়েছে। আপনারা যে অভিযোগগুলো করেন এবং সোজা কথা হচ্ছে যে দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট এবং সেক্ষেত্রে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে জিরো টলারেন্স। রাজউক চেয়ারম্যান বলেন, রাজউকের নকশা বহির্ভূত সব ভবন পর্যায়ক্রমে ভাঙার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দোতলা বিল্ডিং হোক, 3 তলা হোক, 10 তলা হোক, এটা যাচাই বাছাই করে যদি বলেন না এটা সেফ না, হ্যাঁ আমরা ভেঙে ফেলবো আর নাহলে আত্মীকরণ করবো। মানে আমার লিস্টেই তারা আসে নাই, এই জন্য বলছি যে 95% বিল্ডিং আমাদের মানে অনুমোদনহীন। অনুমোদন মানে উনি আগে থেকেই আসেন। রাজউকের দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলার কথা জানান সিদ্দিকুর রহমান। রাজউকের থেকে সব স্টেক হোল্ডারদের নিয়ে বসেছিলাম, এটা চলমান আছে, 1 মাসের মধ্যে হবে। এটা একটা বড় ধরনের হবে। 5 আগস্টের পর অনেক কর্মকর্তাকে নাজেহাল হতে হয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্নীতির দায়ে রাজউকের অনেককে শাস্তির আওতায় আনা হয়েছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আবারও বাড়ানো হয়েছে। দাখিল করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী 16 ফেব্রুয়ারি। পৃথক আদেশে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময় 15 ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে 16 মার্চ করা হয়েছে। ব্যবসায়ী ও পেশাজীবীদের দাবি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে উড়োজাহাজের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে 19 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানে থাকা সংশোধিত 64 আরোহীর সবাই মারা যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মর্মান্তিক দুর্ঘটনায় শোক জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেন ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ পর্যন্ত 19 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA। বিমানবন্দরের কাছাকাছি আসার পর মধ্যাকাশে মুখোমুখি সংঘর্ষে ব্ল্যাক হক হেলিকপ্টার ও উড়োজাহাজটি দ্বিখণ্ডিত হয়ে পোটোম্যাক নদীতে পড়ে যায়। এর আগে 4 পাইলট ও ক্রু সহ 64 আরোহী নিয়ে PSS আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী ফ্লাইটটি ক্যানসাসের উইচিটা বিমানবন্দর থেকে ছেড়ে আসে। ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে 3 জন মার্কিন সেনা সৈন্য ছিলেন বলে জানা গেছে। তবে হেলিকপ্টারে কোনো সিনিয়র কর্মকর্তা ছিলেন না বলে জানিয়েছে প্রশাসন। প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিল হেলিকপ্টারটি। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড যৌথভাবে দুর্ঘটনার তদন্ত করবে বলে জানানো হয়েছে। এদিকে দুর্ঘটনার পর দ্রুততার সঙ্গে উদ্ধার অভিযান শুরু করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। সেন্ট কিটসের নারী দলের দ্বিতীয় টি-20তে 106 রানে বড় ব্যবধানে হারিয়ে 1 ম্যাচে হাতে রেখে সিরিজ জিতে নিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেটে 201 রান করে ক্যারিবীয়রা। 36 বলে দলের হয়ে সর্বোচ্চ 63 রান করেন কিয়ারা জোসেফ। দ্বিতীয় সর্বোচ্চ 49 করেন ডেন্ড্রা ডটিন। সফরকারীদের হয়ে ফাহিমা খাতুন শিকার করেন 3 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় 9 উইকেটে 95 রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। দলের সর্বোচ্চ রান মাত্র 22 করেন শারমিন সুপ্তা। ম্যাচ সেরা হন কিয়ানা জোসেফ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচন কমিশন এখনো নির্বাহী বিভাগের আজ্ঞাবহ, বললেন সংস্কার কমিশন প্রধান। ইসির সঙ্গে অবস্থান সাংঘর্ষিক না হওয়ার আশা সানাউল্লাহ।
জুলাই গণহত্যায় পরোয়ানাভুক্তদের গ্রেফতারি পুলিশের গড়িমসিতে ট্রাইব্যুনালের ক্ষোভ, গাফলতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ। প্রথমবারের মতো 3 পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা, বাদ মাগরিব প্রথম ধাপ শুরু, তুরাগ তীরে মুসল্লিদের ঢল, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনীর। এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ 7 দাবিতে তিতুমির শিক্ষার্থীদের সড়ক অবরোধ, চাকরি ফিরে পেতে রাজপথে সাবেক পুলিশ সদস্যরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।